যে সরকারও তাকে হত্যা করতে চায়। তার মানেটা কি? তার মানে জামাতে ইসলাম তাকে হত্যা করতে চায় বলে তারা একটা ইঙ্গিত দিয়েছে। কিন্তু জামাতে ইসলাম বা ডক্টর ইউনূসের তো পুত্র, সে মানে ইউনূসের বরপুত্র বা ইউনূসের পালক পুত্র। এই পালক পুত্রকে ইউনূস সরকার কেন হত্যা করতে চায় বলে তিনি বলেছেন, সেটার কি কোনো মজিজা আপনাদের জানা আছে? যদি জানা না থাকে জেনে নিন। কারণ পৃথিবীর নানান গোয়েন্দা সংস্থা, নানান দেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মানে এসবি, ডিবি, তারপরে আর্মিতে যারা আছে তারা সবাই, এনএসআই, তারা সবাই ইউনূস সরকারের কাছে রিপোর্ট দিয়েছে যে এএনসিপির নেতারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত এবং দুর্নীতি করে করে তাদের পেট মোটা হয়ে গেছে, শরীরের সাইজ বড় হয়ে গেছে, গাড়ির কালার পরিবর্তন হয়ে গেছে। যে লোক স্যান্ডেল ভরে ঘুরত এখন দামি দামি মানে শু পরে, জামা পরে। আপনারা জানেন যে ওয়েস্টিনের মতো জায়গায় গিয়ে এক বেলা খাওয়া, রাতের খাবার কি পরিমাণ দাম সেটা আপনারা জানেন। তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তারা এখন সেখানে যায় খায়। তার সাথের যারা আন্দোলন করেছে তারা খেতে পায় কিনা এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তারা নিজেরা পেট পুরাচ্ছে। এবং এই সব কারণে বাংলাদেশে তাদের ভ্যালু এখন জিরোতে। আপনারা জানেন 2-3 দিন আগে, এই 4-5 দিন আগে নেপালে একটি গণ অভ্যুত্থান হয়। সে অভ্যুত্থানে যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার দেশ থেকে বিদেশে গিয়ে আশ্রয় নেয়। এখন এর পরপরই ঠিক 3 দিনের মাথায় সেই দেশে একটি সরকার আসলো। সরকারটিকে সেই দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা তিনি দায়িত্ব নিয়েছেন। তার কাছে তাকে সেজদা করে, হিন্দু রীতিতে মাথা নত করে তার কাছে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্ররা যারা স্কুলে চলে গেছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের যার যার প্রতিষ্ঠানে চলে গেছে, তারা কেউ সরকারের অংশ হয়নি, তারা কেউ সন্ত্রাস চাঁদাবাজ করছে না, তারা রাষ্ট্রকে ডিরেল করার চেষ্টা করছে না। আর সুশীলা যেদিন ক্ষমতা গ্রহণ করেছেন সেদিনে তিনি ঘোষণা করেছেন যে আগামী 2026 সালের 5 মার্চ সে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে বোঝেন আমাদের ইউনূস, নোবেল ইউনূস, শুধু ইউনূস বাংলাদেশে এসে বছরের পর বছর থেকে ব্যক্তিগতভাবে কিভাবে ডিজিটাল ওয়ালেট নেওয়া যায়, কিভাবে বিশ্ববিদ্যালয়ে নেওয়া যায়, কিভাবে নিজের মামলা থেকে অব্যাহতি পাওয়া যায়, কিভাবে 666 কোটি টাকা মাফ করা যায়, আপন ভাতিজা ভাই বেরাদরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, এবং তার গ্রামীণ ব্যাংকের যেসব মহিলারা চাকরি করত, যেই সব ঘনিষ্ঠ লোক ছিল তাদেরকে কিভাবে সরকারে রাজনীতিতে রিহেবিট করা যায়, সেই চেষ্টায় যখন ব্যর্থ সুশীলা দেশ জাতিকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রথম দিনে ঘোষণা দিয়েছে। তাহলে এই মাহফুজরা ডক্টর ইউনূসের মাথায়, যেহেতু ডক্টর ইউনূসের বাসায় তিনি হচ্ছে মাস্টার মাইন্ড, এই ডক্টর ইউনূসে যত কিছু করছেন এই মাস্টার মাইন্ড হচ্ছে এই মাহফুজ। এই মাহফুজকে এখন যেখানে সেখানে পিটাচ্ছে। ডক্টর ইউনূসও লন্ডনে আসা যে শুভেচ্ছা পেয়েছেন সেটা সারা বিশ্ব দেখেছে। এখন মাহফুজের পালা। মাহফুজ না, ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায় এবং জাপানে যেই যাবে তাকেই কিন্তু, এই যেই যাবে বলতে এই এনসিপির যারাই যাবে তাদেরকে জুতা পেটা করা হবে। কিন্তু দেখেন আরো যে উপদেষ্টা আছে তাদেরকে কিন্তু কেউ অসম্মান করছে না, তাদেরকে নিয়ে কিন্তু কেউ মাথা ঘামাচ্ছে না, কারণ তারা সমাজকে কলুষিত করছে না, তারা মববাজি করছে না, তারা চাঁদাবাজি করছে না, তারা সন্ত্রাস করছে না, তারা কাজ করছে অনেক কাজে কোনো না কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যেতে পারে। কিন্তু বাংলাদেশে এই যে মব কালচার সৃষ্টি করা, মব সন্ত্রাস সৃষ্টি করা, বাংলাদেশে দুর্নীতি করা, বাংলাদেশের সিস্টেমকে ধ্বংস করে দেওয়া, স্বাধীনতার 1971-এর মহান মুক্তিযুদ্ধকে কালিমালিপ্ত করা, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা সহ হেন কোনো অপকর্ম নাই। দর্শন, তারপরে সন্ত্রাস, চাঁদাবাজি সহ সমস্ত অপকর্মের সাথে তারা জড়িত। বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচন হয়ে গেল, দেখলেন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নির্বাচন করতে পারেনি, কারণ তাদেরকে একটি নিষিদ্ধ সংগঠনের তকমা দেওয়া হয়েছে এই মাহফুজের প্রেরণায়। এই ডক্টর ইউনূস তারা এখন কি হয়েছে, এখন শিবিরকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। এই যে দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন,
একটা দেশে যখন সুষ্ঠু একটি গভর্নমেন্ট নাই, সেই দেশে নির্বাচন প্রথমে আসার কথা হচ্ছে জাতীয় নির্বাচন। সেই জায়গায় জাতীয় নির্বাচন করে এই যে ছোট ছোট বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো করে করে তারা জানান দিতে চাচ্ছে তারা এই দেশের কন্ট্রোলে। এই যে মনে করেন গতকাল আমি দেখলাম জামাতকে ইঙ্গিত করে এই নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে এই যে জামাতকে কেন ইঙ্গিত করে বলাটা, এটা হচ্ছে এক ধরনের বাউতাবাজি, ধান্দাবাজি। তারা সবাই জামাতের ছত্রছায়ায় বড় হয়েছে। জামাতের 3টা পন্থ চলছে, একটা জামাতের সাথে আছে, একটা এনসিপির সাথে আছে, আরেকটি এবি পার্টির সাথে আছে। এই 3টা পন্থে জামাত খেলছে, বিএনপিকে বোকা বানাচ্ছে। আর বিএনপিও ফাউল গেম খেলতে খেলতে নিজেদের ভ্যালু, নিজেদের সামাজিক রাজনৈতিক অবস্থানটা এত নিচে নেমে গেছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় এখন শিবিরের সাথে তাদের আর নির্বাচনে জয়ী হয়ে আসার কোনো সম্ভাবনা নাই। এমত অবস্থায় এই এনসিপি নিজেরা দেখাচ্ছে যে আমরা তো জামাতের সাথে আমাদের সমস্যা আছে, জামাত ক্ষমতা আসলে আমাদেরকে এই করবে সেই করবে, জামাত আমাদেরকে সহযোগিতা করছে না, জামাত আমাদেরকে মেরে ফেলতে চায়। ওই হালান নিজেই জামাত। এটা হচ্ছে আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল কাদের ভাই, আমাদের সাবেক আমাদের বর্তমান সাধারণ সম্পাদক, ওই সময়ও সাধারণ সম্পাদক ছিলেন, এই কাদের ভাই বলেছিলেন যে দলে কাউয়া ঢুকেছে। কাউয়া বলতে তিনি যাদেরকে বুঝিয়েছেন, নোয়াখালীর ভাষায় কাককে কাউয়া বলে, কাউয়া বলতে তিনি বুঝেছিলেন যে এই দলের ভিতরে জামাত শিবির আলবদর রাজাকারের পুত্ররা, সন্তানরা ঢুকে গেছে। এটা পিউরিফাই করা দরকার। যার কারণে কাউয়া কাদের নামে উনারে নাম পর্যন্ত দিয়েছে মানুষ। অথচ তার কথাটি কত দার্শনিক তথ্য ছিল, কত সত্য ছিল, অবজারভেশনটা কতটা নির্ভুল ছিল। তবে তার দায় তিনি এড়াতে পারেন না। কেন এড়াতে পারেন না? কারণ তিনি যদি ব্যবস্থা তখন নিতেন, এই শিবিরের পরহাদ যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় জিএস হয়েছে, সে আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল। এবং আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি বিপি হয়েছেন তিনিও কিন্তু ছাত্রলীগের পদধারী সদস্য ছিলেন। তিনিও এখন শিবির না হইয়া স্বতন্ত্র দাঁড়িয়েছেন। এবং শিবিরের যে একটা ক্যালকুলেশন, শিবির এক ধরনের সমঝোতার মাধ্যমে তাকে পাশ করায় এনেছে, সেও শিবির। তো সেই জন্য বলছি, এখন এই শিবিরের আরেক গ্রুপ হচ্ছে ওই ইয়ের সাথে, এনসিপির সাথে। এনসিপি, এই শিবির, হিজবুত তাহরি, এরা নিজেরা শুধু মানুষের সিম্পেথি পাওয়ার জন্য দেখাতে চাচ্ছে যে আমরা শিবির না। কদিন পরে দেখবেন তারা জামাতের সাথে নির্বাচনও করবে। হয়তো জামাতের আসনে জামাত ছেড়ে দিবে, তারা নির্বাচন করবে, অথবা বিএনপি জামাত দুটাকে একসাথে এনে তারা সেখানে নির্বাচন করবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই মাহফুজরা এখন পৃথিবীর কোনো দেশেই আর নিরাপদ না, বাংলাদেশেও তারা নিরাপদ না। বাংলাদেশে যদি তারা এই আইন রাখতো, মানুষ এই যে মনে করেন ছাত্রলীগের ছেলে, এই যে বরিশালের ছেলেটা তার বাবাকে, অসুস্থ বাবাকে দেখতে এসেছে, তাকে বাড়িতে ঢোকার আগেই নির্মমভাবে হত্যা করে চিহ্নিত মানুষ, সবাই জানে কারা মেরেছে, দেখেছে, রিপোর্ট আছে, টিভিতে ছবি এসছে, কিন্তু তাদের কোনো বিচার নেই। কারণ ওই লোক যে ছাত্রলীগ ছিল। আপনি যখন আপনার ক্ষমতা যেখানে আছেন, আপনি সেখানে মানুষকে বিচার করতে দিবেন না, বিচারে যেতে দিবেন না, নির্মমভাবে মানুষকে হত্যা করবেন। তখন আপনি যখন ঘরের বাইরে হবেন, যেখানে যাবেন সেখানেই আপনাকে আক্রমণ করা হবে। বাংলাদেশের বাইরে আপনি যেখানেই যাবেন, মিডল ইস্টে শ্রমিকরা থাকে, সেখানে রাজনৈতিক সমস্যা আছে, যার কারণে মিডল ইস্টে আপনারা বেড়ায় আসতে পারেন, হস্টেজ করে আসেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইউরোপে যখন আসবেন, আমেরিকায় যখন যাবেন, জাপানে যখন যাবেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে যখন যাবেন, তখন মনে রেখেন আপনাদেরকে প্রতিহত করার মানুষ সব জায়গায় মুক্তিযুদ্ধের সপক্ষের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনাদের শিক্ষা হওয়া উচিত ছিল নেপালকে দেখে। নেপালের ছেলেরা সারা দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছে, বলেছে আমরা আন্দোলন করতে গিয়ে কারো জীবন নাশ হয়েছে, কারো সম্পদ নাশ হয়েছে, কারো দুঃখ কষ্ট গেছে, আমরা সবার কাছে ক্ষমা চাই। এবং ক্ষমা চেয়ে তারা বলেছে আমরা আমাদের জায়গায় ফিরে গেলাম। কিন্তু তোমরা কোন জায়গায় ফিরে গেছো? টাকা বানানোর জায়গায়। টাকা বানাতে বানাতে বাপ দিয়ে বানাও, তোমাদের সচিবকে দিয়ে বানাও, ভাইকে দিয়ে বানাও। মাহফুজের ভাই অস্ট্রেলিয়াতে টাকা নিয়েছে, আমরা তো দেখলাম পত্রিকায় এসছে। তারপরে আসিফের বাবা কুমিল্লায় মানুষের কাছ থেকে টাকা নেয়,
আর আসিফ সেই তদবির করে দেয়। এইরকম ভাবে যে কটা আছে সব কটাই চোর, বাটপার, বদমাশ। এই যে হাসনাত, সে বলতেছে, বলে যে আমার কয়টা বিজনেস আপনি জানেন? অথচ হাসনাতে ইউটিউবে লাইভে সে বলেছিল মানে মাঝে মাঝে তার আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছা করে, শুধু ডাল দিয়ে খাওয়া, মানে খাওয়ার রুজি, মানে খাবার জোগাড় করার মতো ক্যাপাসিটি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ তার হয়নি। এটা তার অন্যায় না? আমাদের মতো অসংখ্য মানুষ গরিব পরিবারে আমরাও জন্মগ্রহণ করেছি, কষ্ট, দুঃখ, অভাব, অভিযোগ আমরাও দেখেছি, কিন্তু ওই আমরা চুরি করি নাই, আমরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করি নাই, আমরা বাটপারি চিটিংবাজি করি নাই, আমরা কর্ম করে খেয়েছি। এই মাহফুজের এই হাসনাত, এই সার্জিস, তারা কদিন আগেও বিড়ি টোকায়া বিড়ি খাইতো, সেই লোক এখন কোটি কোটি টাকার মালিক। এই যে সার্জিস টেলিভিশনে এসে বলল যে আমার পরিবার এরকম 50টা গাড়ি কেন 100টা গাড়ি দিয়েও নাকি তারা এই মানে র্যালি করতে পারে। তারপর তার ডিএনএ পুরো বাংলাদেশের মানুষ পরীক্ষা করে দিয়েছে যে তার পরিবার একদম সাধারণ একটা পরিবার, যেই পরিবার 100 লোককে খাওয়াবারও সামর্থ্য রাখে না, সেই লোক এখন বাদশাহ আলমগীরের বংশধর হয়ে গেছে। তো এমনিভাবে আঙ্গুল ফুলে যে এই কলা গাছ হচ্ছে, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সব জায়গায় কিন্তু একটা সিস্টেম আছে, সিস্টেমেটিক ওয়েতে মানুষ সামনের দিকে এগোয়। কিন্তু এই সিস্টেমকে তোয়াক্কা না করে, রাষ্ট্রকে জিম্মি করে, রাষ্ট্রের মানে চরিত্রকে ধর্ষণ করে, রাষ্ট্রের সংবিধানকে পদদলিত করে, আইন, বিচার এবং শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করে রাষ্ট্রকে যে দর্শন তারা করছে, এই বিচার এই বাংলার জমিনে টুডে অর টুমরো আমরাই করে দেব। সবাই ভালো থাকবেন।